This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুম্বাইয়ের ক্রাইম বিট রিপোর্টার সুলতান হোসেন জাহিদির একটা থ্রিলার রয়েছে, তার নাম ইন্ডিয়া অ্যাভেঞ্জার্স মুম্বাই, অর্থাৎ ভারত মুম্বাই হামলার প্রতিশোধ নিল। উপন্যাস হয়, তারপরে সেটা নিয়ে সিনেমা তৈরি হয়, এত কিছু ঘটে যায়। আর পুরো ঘটনা নিয়ে পাকিস্তানিরা এতকাল হাসাহাসি করতো, কিন্তু আজকে যা ঘটলো পাকিস্তানে, তারপর থেকে এই উপন্যাস এখন প্রত্যেকটা পাক নাগরিকের ড্রয়িং রুমে আলোচনায় উঠে এসেছে। লস্কর-ই তৈবা প্রধান হাফিজ সঈদের ডান হাত বলে পরিচিত আবু কাতালকে কোতল করলো অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী তাহাউর হোসেন রানাকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা। মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. মার্কিন আদালতে দৌড়ঝাঁপ করেও ভারতে আসা আটকাতে পারেননি রানা। এটা নিয়ে মোদির বিদেশ নীতির প্রশংসা হচ্ছে। তখনই কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি চ্যালেঞ্জ ছুড়েছিলেন, হাফিজ সঈদকে ভারতে আনতে পারলে বোঝা যাবে। But the real test is to get Hafiz Saeed back from Pakistan, because he is the linchpin of the entire 26/11 outrage, in which more than 166 people died on those 3 days between 26th of November and 29th of November 2008 in Mumbai. হাফিজ সঈদকে ভারতে আনার জন্য কূটনৈতিক স্তরে চাপ প্রয়োগ জারি রয়েছে। ইতিমধ্যে পাকিস্তানে অজ্ঞাত পরিচয় হানাদারদের গুলিতে একের পর এক জঙ্গি নেতা খতম হচ্ছে। মুম্বাই হামলার অনেক ষড়যন্ত্রকারী এখন বেহেশতে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন আবু কাতাল ওরফে কাতাল সিন্ধি, অন্য নাম জিয়াউর রহমান এবং ফয়সাল নাদিম, লস্কর প্রধান হাফিজ সঈদের ভাইপো। পাক পাঞ্জাবের ঝিলম জেলার মাংলা বাইপাসে শনিবার রাতে কাতালের কনভয় আক্রান্ত হয়। অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কাতালের দেহ। কাতালের সঙ্গে আরও এক রক্তাক্ত দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। কাতালের হত্যা লস্কর-এ তৈবায় বড় ধাক্কা, কারণ লস্কর-এ তৈবার অপারেশনাল কমান্ডার কাতাল। সরাসরি হাফিজ সঈদকে রিপোর্ট করে কাতাল। কাতাল পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাস শিবির চালাতো। রিয়াসিতে তীর্থযাত্রীদের ওপর হামলা চালায় কাতাল। রাজৌরিতে জঙ্গি হামলায় অভিযুক্ত কাতালের নাম এনআইএ চার্জশিটেও রয়েছে। কাতালকে শুধু লস্কর জঙ্গি সংগঠন নয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর তরফেও নিরাপত্তা দেওয়া হতো। সেই কাতালকে মাঝ রাস্তায় নিখুঁত অপারেশনে কোতল করে গেল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। কেউ রুখতে পারল না, কেউ ধরা পড়ল না। देखिए, हाफिज सईद का दाहिना हाथ था अबू कताल। पीओके में भारत के खिलाफ ट्रेनिंग देता था अबू कताल। अब अबू कताल की हत्या हो गई है, ये भारत के लिए सुखद खबर है। ये हाफिज सईद का गुर्गा था, ये लोगों को कत्ल करता था, खुद ही कताल का कत्ल हो गया। इनफैक्ट जो सफाया अननोन गनमैन कर रहे हैं, भारत उनको सैल्यूट करता है, और शायद ये भारत के लिए तो अच्छा है ही, शायद पाकिस्तान के लिए भी ये अच्छा है। অ্যাম্বুলেন্সে দুটি রক্তাক্ত দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি দেহ কাতালের হলে দ্বিতীয় দেহটি কার? সে ব্যক্তি কি আহত না মৃত? তার পরিচয় কি? তিনি কি কাতালের দেহরক্ষী নাকি লস্করের আরো বড় কোনো নেতা? সূত্রের খবর, কাতালের সঙ্গী গুলিবিদ্ধ, তাকে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। अभी पाकिस्तान ने इसके बारे में कोई जिक्र नहीं किया है, तो इसलिए ये स्पेकुलेशन हो रही है, हो सकता है कि वो जो आदमी वहां पर एडमिट हुआ है हॉस्पिटल में, वो हफीज सईद था। लेकिन मेरे अपने ख्याल से हो सकता है कि वो हफीज सईद है, और अगर है तो मुझे लगता है कि उसकी डेथ हो चुकी है। अगर वो नहीं है तो कोई और टेररिस्ट होगा, लेकिन वो भी सीनियर टेररिस्ट होगा। लेकिन मैं समझता हूं ज्यादा जरूरी है मैसेजिंग। ये तो बेशक अब ये हफीज सईद मरे या ना मरे, या जैसे दाऊद इब्राहिम है वो जिंदा है या मरा हुआ है, उससे कोई फर्क नहीं पड़ता है। वो सो नहीं सकते हैं रात को, उनको मालूम है कि कभी ना कभी उनके ऊपर टारगेट हो जाएगा, और वो जिधर भी है वो जैसे चूहे छुपते हैं अपने बिल में, वो उसी प्रकार से वो छुप रहे हैं। और ये जब हादसा
जब हुआ तब ऐसा कहते हैं, कंफर्म रिपोर्ट्स नहीं है, पर ऐसे कहते हैं कि हाफिज सईद भी उनके साथ थे और वो भी जख्मी हुए हैं, अस्पताल में हैं। लश्कर-ए-तैयबा एक सबसे इम्पोर्टेंट ऑर्गेनाइजेशन है दहशतवादी कि जो जम्मू कश्मीर में दहशतवाद चलाती है। अगर उनका मुखिया मारा जाए तो उनके लिए ये एक बहुत बड़ा लॉस है, क्योंकि ऑपरेटिव्स भी मारे जा रहे हैं, मिडिल लेवल लीडर्स है वो भी मारे जा रहे हैं, और अभी मुखिया सीरियसली इंजर्ड हो गया है, तो वो उनके लिए एक बहुत बड़ा नुकसान है। হাসপাতালের বিছানা নাকি মর্গ নাকি নিরাপদ ডেরা, হাফিজ সঈদ কোথায় রয়েছে তা পাকিস্তানের সেনার বড় কর্তারাই জানেন। কিন্তু যেখানেই থাকুক লস্কর প্রধান নিশ্চিন্তে নেই। অজ্ঞাত পরিচয় আততায়ীর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাকে। ভারতের সব শত্রুর চোখেই এখন ঘুম নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার বাংলার রাজনীতির দিকে নজর রাখা যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠকের পর বেশ কয়েকটা বিষয় সামনে চলে আসছে, এবং তার বৈঠকের পর দাদার অনুগামীদের কিন্তু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের, শুধু পোস্টার নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট। সেই পোস্টে কি লেখা, কি বার্তা? আগামীকে মানতে হলো, এমন একটা বার্তা। ফলে খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এই বার্তা কি ওই আদি বনাম নব্য যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এই বার্তা কি তাহলে প্রবীণ ক্যাম্পকে ঠুকে করা হলো? এ প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এবং এই মোক্ষম সময়ে দাঁড়িয়ে এটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক বলা যাবে কি, এ প্রশ্ন কিন্তু উঠছে অভিজ্ঞ মহল জল্পনা তুঙ্গে। খেলা আবার হবে, বল জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে, আবার খেলা হবে। তৃণমূলে অভিষেকপন্থীরা এই স্লোগানেই শান দেওয়া শুরু করে দিলেন। শনিবার বৈঠকের পর সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেকের হয়ে ব্যাটিং তৃণমূল নেতা কর্মীদের। ফ্যাম ফর টিএমসি পেজ থেকে পোস্ট করা হয়েছে খেলা শুরু, লেখা হয়েছে আগামীকে মানতে হলো। দলের রাশ অভিষেকের হাতেই, অধিনায়কের ভূমিকায় অভিষেকের মতো চড়া সুরেই পোস্টও প্রবীণদের খোঁচা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে হট্টমেলা হয়েছিল 15,000-এ, সেখানে কোম্পানির চেয়ারম্যান তথা পিসি তিনি বলেছিলেন যে তিনিই শেষ কথা। আর আজকে তার ভাতুষপুত্র তিনি আবার শুনলাম নাকি 4,500-এর ভার্চুয়াল মিটিং করে বলেছেন তিনিই শেষ কথা। ওদের নতুন নবজোয়ার আসছে, একবার পুরনো জোয়ার আসছে, বারবার এটা চলছে। 2026-এর আগে ওরা নিজেই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে। আমার মনে হয় এই করতে করতে 2026-এর ইলেকশনও আমরা পার করে নিতে পারবো। অভিষেকের হয়ে পোস্টার পোস্ট নতুন নয়, দাদার হয়ে অনুগামীদের দেওয়াল লিখন আগেও দেখেছে বাংলা। 2022 ম্যাচ উইনার পোস্টারে ছেয়ে গেছিল দেওয়াল। সময় ডাক সেনাপতির পদ দেখাক, নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল। সৈনিকরা প্রস্তুত, শুধু সেনাপতির নির্দেশের অপেক্ষা। বেশিরভাগই গত বছরের পোস্ট। মাঝে বেশ কয়েক মাসের নিস্তব্ধতা, তৃণমূলে মমতা বনাম অভিষেক টানাপোড়েন নিয়ে জল্পনা। আর এইসবের মধ্যেই শনিবার অভিষেকের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক। বৈঠকের ঘোষণা হতেই জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচনের সময়ে এরকমই মেগা বৈঠক করতে দেখা গিয়েছিল তাকে। তারপর প্রায় দীর্ঘ 1 বছরে অনেক ক্ষেত্রেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে চর্চা শোনা যাচ্ছিল। ফের বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই আবারও মেগা বৈঠকের মধ্যে দিয়ে দলের সংগঠনের রাশ আরও একবার হাতে তুলে নিচ্ছেন অভিষেক। তার মেগা বৈঠকের বহর দেখে এই প্রশ্ন তো উঠছেই। TV9 বাংলা যে ইঙ্গিত দিয়েছিল, বৈঠকের পর সেই চর্চাই হচ্ছে সব থেকে বেশি। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেতৃত্ব পাবেন, কোন নেতা উত্তরাধিকার পাবেন, এটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই, কারণ মানুষ তৃণমূল থেকে মুক্তি পেতে চাইছে। এ তো মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে। আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি, এসব আপনারা ডিভিশন করেন, সবাই একসাথে রয়েছে। কারণ সবার মাথার উপরে মমতা দি আছে, আমরা সবাই একসাথে আছি। গত বছরের 21শে জুলাই দলের রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সেপ্টেম্বরে দলনেত্রীর হাতে তালিকাও তুলে দেন। শনিবার আবার রদবদলের কথা অভিষেকের মুখে। এবার কি পদ যাওয়ার পর্ব শুরু হচ্ছেই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বৈঠকের পর আবারও চর্চায় ভোটকুশলী সংস্থা আইপ্যাক।
তবে এই আইপ্যাক নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ, ভোট লুট করা হতে পারে আইপ্যাক কর্মীদের দিয়ে। আরও বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির আশঙ্কা, আইপ্যাকের মতন সংস্থা বা এজেন্সিকে দিয়ে ভোট বিভাজনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা শাসক দলের ফরহাদ হাকিম তিনি বলছেন তৃণমূল কংগ্রেস জেতে সংগঠনের ভরসায়। ভোট লুটে ব্যবহার করা হতে পারে আইপ্যাক কর্মীদের। 21-এর ভোটে ভোটার পিছু 500 টাকা করে ভোট কিনেছিল আইপ্যাক, বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। আমরা দেখেছিলাম 21 সালে এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। বিরোধী দলনেতা আমাদের অভিযোগ করেছিলেন যে ওয়েবেলে প্রচুর আইপ্যাকের লোকেদেরকে কর্মচারী হিসেবে, চাকরি হিসেবে কন্ট্রাকচুয়ালে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে ব্যবহার করা হতে পারে ভোট লুটের ক্ষেত্রে। বিজেপি আসলে জানে না তৃণমূল মানে সংগ্রাম। যারা পোলিং এজেন্ট দিতে পারে না, এজেন্সি দিয়ে তাদের এখানে এই চেতলাতেই তাদের বসাতে হয়। হোর্ডিং মারার লোক নেই, ব্যানার মারার লোক নেই, এজেন্সি দিয়ে করতে হয়। আমরা নিজেদের সংগঠনের ভরসায় থাকি। সুকান্তর থেকে আরো মারাত্মক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। তার অভিযোগ, আইপ্যাকের মতো এজেন্সিকে দিয়েই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তৃণমূল। এই এজেন্সিগুলো মূলত পয়সা খেয়ে এই বাংলার সুস্থ বাতাবরণকে সাম্প্রদায়িকতায় বিষাক্ত করছে, তাতে এজেন্সির বিরাট ভূমিকা। এই এজেন্সিগুলো তৃণমূল পার্টির ক্যান্ডিডেট ঠিক করে পয়সা খেয়ে, এটা সবাই জানে। তো তৃণমূল পার্টি এখন এজেন্সির পার্টি হয়ে গেছে। তৃণমূল পার্টি আর রাজনৈতিক দল নয়, এখন এজেন্সির দল। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে। আজকালকার যুগ অনুযায়ী কম্পিউটার করা, কোনো এজেন্সিকে দিয়ে স্টাডি করানো, টিভিতেও করে সমীক্ষা, তো এইগুলো এজেন্সি করে। কিন্তু মমতা ব্যানার্জির অর্গানাইজেশন এত শক্ত যে তাকে উপড়ে ফেলার মতন ক্ষমতা বিজেপির কোনো এজেন্সির নেই। এজেন্সির ভরসায় থাকে ইডি, সিবিআই, এদের ভরসায় থাকে, এজেন্সি দিয়ে কাজ করায়। কয়েকদিন আগেই তৃণমূলের অন্দরে গরম হাওয়া বইছিল আইপ্যাক নিয়ে। সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য। এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ যে উঠেছে, তৃণমূল সেনাপতির কানেও তা পৌঁছেছে। সূত্রের খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন তার অফিস এবং আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেবো বলে টাকা চাওয়া হচ্ছে। নির্দিষ্ট নম্বরে ফোন করে আইপ্যাকের লোক কিনা নেতাকর্মীদের তা ভেরিফাই করে নিতে হবে। মানে আইপ্যাকের নামে তাহলে কি ভূত ঘুরছে? থ্যাংক ইউ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যে বলছিলাম তৃণমূল মানে তোলামূল, আজকে আপনি স্বীকার করে নিলেন, এবং আপনার নামে এবং আইপ্যাকের নামে যে টাকা তোলা হয় আপনি সেটাও স্বীকার করে নিলেন। একটি শুধু প্রশ্ন আছে, পরের ভার্চুয়াল মিটিংয়ে সেটা আপনি বলে দেবেন নিশ্চয়ই। আপনার সাংসদ এই তোলাবাজি যেটা হয় তার ভাগ বলে দিয়েছিলেন, 75-25-এর ভাগ। এই রেটের কোনো অদল বদল হয়েছে কিনা? সমালোচনা যাই হোক, আইপ্যাকই যে 26-এর তৃণমূলের বড় ভরসা তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন প্রতি বিধানসভায় দলের তরফে আইপ্যাকের ছেলেরা থাকবে, তারাই ট্রেনিং দেবে। আইপ্যাক যে থাকছে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের সুপ্রিমো। মানে তৃণমূল নেত্রীর নির্দেশ ইমপ্লিমেন্টেশন হবে সেনাপতির হাত ধরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিজেদের ঝগড়ার কারণেই হেরেছে তৃণমূল না, আমরা কথা বলছি না। সূত্র বলছে একথা গতকাল বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তার এই দাবিকে মানতে নারাজ তারই দলের দুজন পোরখাওয়া পলিটিশিয়ান অখিল গিরি এবং সাবিত্রী মিত্র। অখিল গিরি রামনগরের বিধায়ক, তিনি দাবি করেছেন যে গোষ্ঠী কোন্দলে খুব একটা ভোট কাটাকুটি হয়নি।
দল ওখানে হেরেছে সাংগঠনিক দুর্বলতা এবং অর্থের অভাবে। তিনি একথাও বলছেন জেলাতে কোনো রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয় না। তাহলে কোথাও গিয়ে কি পোরখাওয়া পলিটিশিয়ান ঘুরিয়ে নাম না করে জেলা নেতৃত্বকেই বার্তা দিলেন? অন্যদিকে সাবিত্রী মিত্র তিনি দাবি করেছেন মালদায় উন্নয়ন কোনো কাজ করেনি, সেখানে হারের নেপথ্যে রয়েছে বিভাজনের রাজনীতি। মাটি একদম শক্ত। এই জেলাতে আমরা 16টা আসনই নরেন্দ্র মোদীজিকে দেখব। আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। পূর্ব মেদিনীপুরের মাটি কি সত্যি দুর্ভেদ্য হয়ে উঠছে ঘাসফুলের জন্য? গোষ্ঠী কোন্দলের জন্যই কি জমি হারাচ্ছে তৃণমূল? সূত্রের খবর, শুভেন্দু জেলা নিয়ে শনিবারের মেগা বৈঠকে অভিষেক বলেন, পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়া করার জন্য কাঁথি আসনে হেরেছি, আরও বেশি পরিশ্রম করলে জিততে পারতাম। শুধু লোকসভা নয়, কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন পর্ষদের নির্বাচন নিয়ে আকচাকচি যেমন জায়গায় গেছিল যে হস্তক্ষেপ করতে হয়েছিল দলনেত্রীকে। এরপরও অবশ্য অভিষেকের তত্ত্ব মানতে রাজি নন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। এমএলএ রামনগরে যদি আমি মনে করি পাড়ায় গিয়ে বলি তৃণমূলকে ভোট দেবেন না, এটা মানুষ কখনো শুনবে না। আমাদের নিজেদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, একটা অর্থের অভাব থেকে গেছে, আর সাংগঠনিক কিছু দুর্বলতা থেকে গেছে। আমি মনে করি যে আগে সংগঠনটা ঠিক মতো সাজানো, যা হয়ে গেছে লোকসভাতে যা হয়ে গেছে হয়ে গেছে। বারবার তো বলা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা, সংগঠনের কোনো কর্মসূচি নেই পূর্ব মেদিনীপুরে। শুভেন্দু চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন 16-16। সেখানে তৃণমূল জেলা নেতৃত্বকে পূর্ব মেদিনীপুরে 12টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অভিষেক। 12 কেন? যখনই টার্গেট 12টা বলা হচ্ছে, তার মানে বলা হচ্ছে নট লেস দেন 12। এই টার্গেটটা আমাদের সামনে দেওয়া আছে, কিন্তু গ্রেটার দেন 12 করতে তিনি না বলছেন না। একটু সমস্যা হচ্ছে কোথায় বলি, ওনারা ভাবছেন ওনারা 12টা পাবেন, আমরা বলছি আমরা 16টা পাবো। আর শক্তিবৃদ্ধি, তাঁদের চোখে যে শক্তিবৃদ্ধির কথা বলছেন তার থেকে অনেক বেশি শক্তিবৃদ্ধি গ্রাউন্ডে হয়েছে, মানুষের মধ্যে হয়েছে, মানুষ হৃদয়ের, জনগণের হৃদয়ে হয়েছে। সিপিএম আবার আসন সংখ্যা নিয়ে দুই ফুলের সিটিং দেখছে। উনি যেটা বলছেন যে পূর্ব মেদিনীপুরে 12টা আসনকে বিশেষ গুরুত্ব দেবেন, তার মানে কি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে বোঝাপড়াটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি 4টা আসন আর তৃণমূল 12টা আসন। শনিবারের বৈঠকে মালদা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, তিনি জানিয়েছেন নেতা মন্ত্রী ঝগড়া বিবাদেই মালদায় খারাপ হয়েছে ভোটের ফল। বিজেপি এবং কংগ্রেস ভুল বুঝিয়েছে, কিন্তু দলের নেতা মন্ত্রীরা এতটাই ঝগড়া করতে ব্যস্ত যে তার কাউন্টার করতে পারেননি। এই জেলার প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়কের যুক্তি অবশ্য সম্পূর্ণ আলাদা। বিজেপি আর কংগ্রেসের এটা এইভাবেই ভোটটা হয়ে গেছে। কি নিয়ে? ধর্ম ভিত্তিতে? হ্যাঁ, ধর্ম ভিত্তিতে ভোটটা হয়ে গেছে। তৃণমূলের তার মানে কোনো কাজ করেনি, উন্নয়ন হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক, সেটা কাজ দক্ষিণ মালদাতে এটা কাজ করলো না। কি দক্ষিণ মালদাতে এটা কাজ করছে না, উন্নয়নটা কাজ করছে না। কাঁথি থেকে রামপুরহাট শুধু রোগ ধরাই নয়, দাওয়াইও বাতলে দিয়েছেন তৃণমূল সেনাপতি। বুঝিয়ে দিয়েছেন খারাপ ফলের জন্য পদও যেতে পারে। সেই প্রক্রিয়া কি শুরু হলো বলে? কনিষ্ক মাইতি, সুবোধ ভট্টাচার্য, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নিজেদের ঝগড়া, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই কি কাঁটা? এই নিয়ে চর্চার মধ্যেই ফের একবার উত্তর কলকাতায় কুণাল ঘোষ বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালে কুণাল ঘোষ তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পোস্ট করেন। এদিকে বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে এটা ভুল তথ্য, কুণালকে কেউ ভুল তথ্য দিয়েছে। আসলে হঠাৎ করে এরকমভাবে তরজা কেন? এই সুস্থতা অসুস্থতা নিয়ে হঠাৎ করে এরকম একটা তরজা চলছে কেন? শোনা যাচ্ছে আসলে ওই জেলা সভাপতির অঙ্কই নাকি এর নেপথ্যের আসল কারণ। রবিবার সকালে কুণাল ঘোষের একটি আপাত সাদামাটা পোস্টে লেখেন, সাংসদ, তৃণমূলের লোকসভা দলনেতা, উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। এ পর্যন্ত কোনো বিতর্ক ছিল না, কিন্তু সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেই শুরু হয় বিতর্ক। নয়না বলে দেন সুদীপ সুস্থ। আজকে কুণাল ঘোষ এটা পোস্ট করেছেন এবং আজকে এক্ষুনি কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বললেন যে আমার কাছে খবর আছে সুদীপদা নিশ্চয়ই অসুস্থ আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যি অসুস্থ? আমি সেটাই শুধু আপনাকে জানতে চাই। আমি এসব নিয়ে কিছু বলবো না। দেখুন, আমি সকাল থেকে এইসব পোস্ট আর হ্যান ত্যান এগুলো বলছি, বাট হি ইজ ফাইন। আই এম টেলিং ইউ দিস মাচ। ওকে, কুণালদা হয়তো মিসইনফর্মড আছেন বা কিছু। তাহলে কুণাল পোস্ট করলেন কেন? এরপরেই কুণালের দ্বিতীয় পোস্ট, নাম না করে চড়া সুরে আক্রমণ।
সুস্থ সাজিয়ে রাস্তায় ঘুরিয়ে ছাগলগুলো যেন ওর উপকার না করে। এসব কিছু গরু, ছাগল, কুকুর, বেড়ালের জন্যই যে কোনো সংগঠনের সমস্যা হয়। এরা ফেসবুকে বিপ্লবী আর নিজ স্বার্থে তেলবাজিতে। বিকেলে সাংবাদিক বৈঠকে আক্রমণাত্মক কুণাল। আমার কাছে খবর ছিল, আমি অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে শুনেছিলাম যে সুদীপদা বেশ অসুস্থ, তার শরীরে একটা বড় অসুস্থতা কাজ করছে, বিশেষ কিছু ইনজেকশন চলছে। সেই জন্যই আমি একেবারে তার আরোগ্য কামনা করে পোস্ট করেছি, খুব স্বাভাবিক ব্যাপার। এই তথ্যটা আমার কাছে সঠিক আছে, ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। লোকসভা ভোটের মুখে সুদীপ কুণাল সম্মুখ সমর দেখেছিল উত্তর কলকাতা। সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। এর কয়েকদিনের মধ্যেই চায়ের আসরে বড় শাহজাহানের সঙ্গে মিটমাটও করে নেন কুণাল। কলকাতা উত্তর থেকে জিতেও যান সুদীপ। বছর ঘুরতে না ঘুরতেই আবার দ্বন্দ্বের আভাস। কেন? সব নজর নাকি জেলা সভাপতির চেয়ারেই। রাজনৈতিক মহলের সূত্রে খবর, উত্তর কলকাতার প্রেসিডেন্ট অঙ্কেই এই দ্বন্দ্ব। গত লোকসভা নির্বাচনের আগে থেকে যে দ্বন্দ্বের কাঁটা গলায় বিঁধেছিল তৃণমূলের, সেই কাঁটা যে এখনও উপড়ানো সম্ভব হয়নি তা নয়া এই বিতর্ক থেকেই প্রমাণিত। আসল লড়াইটা হচ্ছে, যেহেতু সর্বভারতীয়র পর এখন একটা রাজ্যের বড় নেতা আমার নাকি অভিষেক ব্যানার্জি হয়েছে। সুদীপের অসুস্থতার খবর সামনে এনে সাংবাদিক কুণাল ঘোষ কি নেতা কুণাল ঘোষকে এগিয়ে রাখতে চাইলেন? সত্যিটা কি? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শাসক মানেই দাদাগিরি। রোজই বিভিন্ন জায়গা থেকে কম বেশি নানা অভিযোগ আমরা পাই, আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে যে খবর দেখাবো মারাত্মক মারাত্মক। খর্দা কলকাতা থেকে খুব একটা দূরও নয়। সেখানে একজন তৃণমূল নেতার ছেলে রীতিমতন তালিবানি ফতোয়া দিচ্ছে। সে দাবি করছে ওইখানে বিয়ে করতে গেলে, এমনকি প্রেম করতে গেলেও তৃণমূলের অনুমতি নিতে হবে। আর অনুমতি না নেওয়ায় এক যুগলকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর ওই নেতার ছেলের পাশে দাঁড়িয়ে কার্যত সাফাই দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি। তিনি বলছেন এটা ইউরোপ নয়। উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল কর্মী জেসিবির দাদাগিরির ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত বছর জুন মাসে যুগলকে রাস্তায় ফেলে পিটিয়েছিল জেসিবি। সালিশি সভায় তালিবানি কায়দায় বিচার, এবার খর্দায় তালিবানি ফতোয়া এবং এখানেও তৃণমূল যোগ। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের নিদান, বিয়ের অনুমতি নিতে হবে, প্রেম করার অনুমতিও নিতে হবে। অনুমতি না নেওয়ার অপরাধে যুগলকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার ছেলে আশফাক পুরকাইতের বিরুদ্ধে। প্রণীত যুবক, প্রাক্তন ফুটবলার, তার কানে, চোখে, পায়ে, ঘাড়ে চোট। এই দিকটা আমার প্রচণ্ড ব্যথা, আমি ঘাড় তুলতে পারছি না। অভিযোগ করেছে? হ্যাঁ, অভিযোগ করেছি। আমাদের অবড়াতে না। কি অভিযোগ করেছে? ওইটাই অভিযোগ করেছি, ওদের এইভাবে আমাকে মারলো কেন, আমি তো কোনো অন্যায় করিনি। আমরা দুজন ভালোবাসি, আমরা দুজন কি করবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে মেনে নিয়েছে, ওনার বাড়িতে মেনে নিয়েছে, কোনো অসুবিধা নেই। আমার ঈদের পরে আমাদের বিয়ে। আমাদের অনুমতি নিয়ে করতে হবে, এটাই ওদের অসুবিধা। যে তোর প্রেম করতে গেলে অনুমতি নিতে হবে। কেন? আমি যেন তো গুন্ডা, ওদের গাজোয়ারি। স্কুটির উপর থেকে একদম টেনে নিয়ে গেছে, যেন একটা জানোয়ার, মারা জানোয়ারকে টেনে নিয়ে গেছে, যত সুগনির মতন সবাই পড়ে গেছে, 30-35 জন। আমার ছেলে আমি কোথায় বিয়ে দেবো, কোন মেয়েকে বিয়ে দেবো, এটা সম্পূর্ণ আমাদের ম্যাটার। এখানে পার্টির লোক কেন আসবে, কি কারণে আসবে? আমাদের সঙ্গে টিএমসি পার্টি। রমজান মাস চলছে, সামনে ঈদ, আর ঈদের পরেই বিয়ে। ভয়ে কাঁপছে যুগল। বিয়েটা করা যাবে তো? রহরা থানায় অভিযোগ দায়ের হলেও তৃণমূল নেতার ছেলে আশফাকের টিকি খুঁজে পায়নি পুলিশ। আশফাকের তালিবানি মানসিকতার সমর্থকদের খুঁজে বের করেছে TV9 বাংলা। 3 সন্তানের মা এমন মহিলার সঙ্গে বিয়ে, ফতোয়ার সুর তৃণমূলের ব্লক সভাপতিরও। এটা তো ইউরোপ না। ক্যামেরার সামনে দাদাগিরির সুর তৃণমূলের ব্লক সভাপতির। মহিলাটার তো ক নম্বর বিয়ে জানি না। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। ওর ছেলে সম আর কি একটাকে বিয়ে করবে, সেই যাই হোক, বয়স ফ্যাক্টর করে না। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে। এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়। নিন্দার সুর বাংলা জুড়ে। এরপরে তো আরো আসবে, আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসই ঠিক করে দেবে। তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে। পশ্চিমবাংলার কোথাও কোথাও খাপ পঞ্চায়েতের মতো ব্যবস্থা হচ্ছে, ভাবা যায় না একটু? আমাদের সমস্ত বোধ বিবেচনাগুলোকে ধ্বংস করে
তৃণমূলের নেতার দাপট তার উপর নির্ভর করবে একজন আরেকজনকে ভালোবাসবে কিনা, কতটা ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে। আমি পরিষ্কার করে বলি, কে ফতোয়া দিয়েছে তাকে ইমিডিয়েটলি পুলিশকে দিয়ে গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েটলি। মমতা ব্যানার্জিকে বলছি, আর ওই মদন মিত্রকে বলছি, ও লাভলি, আরে মদন দা, আব্বার রাজত্বে প্রেম করা নিষিদ্ধ, প্রেম করবে না আপনি, ধরুন ওই মোল্লা ভাইটাকে ধরুন। শাসক দল বলছে ওটা কোনোভাবে এই ধরনের কোনো দেয়া যেতে পারে না। তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে, সুস্থ স্বাভাবিকভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে, ঘোরে, রেস্টুরেন্টে খায়, তাতে কে কেন আপত্তি করতে পারে? সুস্থ স্বাভাবিক এই শর্ত কে ঠিক করে দেবে? আইনের বাইরে কোনো শর্ত থাকে কি? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার বলবো সেই খবর, আগামীকাল যেই খবরে একটু বেশি নজর থাকবে। আগামীকাল হুগলি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় যাচ্ছেন? তিনি যাচ্ছেন ফুরফুরা শরীফে। সেখানে সরকারি ইফতার জলসায় তিনি যোগদান করবেন। আর প্রসঙ্গত জানিয়ে রাখি আপনাদের, এই প্রথম সরকারি খরচে ইফতার হচ্ছে ফুরফুরা শরীফে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে এই ইফতার পার্টিতে যোগদান বিরোধীরা একটু অন্যভাবে নিচ্ছে। তার কারণ এক্ষেত্রে একটা পার্টিকুলার ভোট ব্যাংকের কারণে কেনা, সে প্রশ্ন বিরোধীরা এর আগেও তুলেছে, এক্ষেত্রেও তুলছে। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য যে পীরজাদা তহা সিদ্দিকী তিনিও কিন্তু এ প্রশ্নটা একটু অন্যভাবে তুলেছেন। ফলে এদিকে আগামীকাল বিস্তর নজর থাকবে। তিনি রেড রোডে ঈদের নামাজে যান, তিনি ইফতার জলসাতেও যান বছরের পর বছর। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দেয় তার লাথি খাওয়া উচিত। মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে, তার 30% হচ্ছে দুধেল গাই। এই অঙ্ক বাংলার রাজনীতিতে ঘুরছে বছরের পর বছর। এবার তার জোর বেড়েছে। এবারই ফুরফুরা শরীফে ইফতার জলসায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই প্রথম ফুরফুরা শরীফে সরকারি ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে ইফতার, আর তাতে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ফুরফুরা শরীফে সরকারি খরচে ইফতারের উদ্যোগ। ইফতার মানে রোজা ভাঙার খাবার। মুখ্যমন্ত্রীও কি মান ভাঙাতে যাচ্ছেন? ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? মুসলিম সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মস্থান ফুরফুরা শরীফ। সেখানে ইসলে সওয়াবে অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের কাছের লোক বলে পরিচিত ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তাই কি এই প্রথম ফুরফুরা শরীফের সরকারি খরচে ইফতার জলসা? মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তোহা সিদ্দিকীকে। এই তোহা সিদ্দিকীতে সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দুধেল গাইদের তোয়াজ করার নীতি তো তার আজ থেকে না, যেদিন থেকে সরকারে এসছেন সেদিন থেকেই দুধেল গাইদের তোয়াজ করার নীতি তিনি নিয়ে চলেছেন। ফুরফুরা শরীফের এই যে মুসাফিরখানা, এখানেই অনুষ্ঠিত হবে ইফতারে মজলিস, সেখানে তিনি যোগ দেবেন। এবং ইতিমধ্যেই কিন্তু ফুরফুরা শরীফে যারা পীরজাদা বা পীর সাহেব আছেন তাদেরকে কিন্তু আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। 2021-এর পরেই প্রথম আসবেন বলছেন, অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে 17 তারিখে আসবে। ফুরফুরা শরীফের পীরজাদাদের অন্যতম ISF MLA নওশাদ সিদ্দিকী, তিনিও মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত। ক্যালেন্ডারে চিঠি দিয়েছেন, তাদের সাথে কথা বলি, খোঁজ নিতে হবে নিশ্চিতভাবে, সে বার্তাটা যাতে পাঠানো যায়, পৌঁছানো যায়, তার ব্যবস্থা করব। তৃণমূলের কাছে মুসলিম ভোট কতটা গুরুত্বপূর্ণ আর মুসলিমদের কাছে ফুরফুরা শরীফ কতটা গুরুত্বপূর্ণ সে তো সবারই জানা। অলিখিতভাবে এখান থেকে একটা ভোটের আগে এখান থেকে সংখ্যালঘুদের একটা কিন্তু বার্তা দেওয়া হয় বলে এরকম একটা কথিত আছে। মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখপাত্র বলছেন ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল, কিন্তু অনুষ্ঠান তো সরকারি, তার আমন্ত্রণ ফুরফুরা শরীফ জানাবে কি করে? ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তাতে সমস্যাটা কোথায়? ফুরফুরাই হোক, ঘুটিয়ারি হোক, মেদিনীপুরের উড়াস হোক বা বসিরহাটের ছোট হুজুরের মাজার হোক, উনি সর্বত্রই যাবেন। আমরা চাই যে সনাতনী হিন্দু বাঙালির স্বার্থ, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় আচার রক্ষা করার জন্য তিনি কি করছেন
তা তিনি স্পষ্ট করুন। দেখুন, এটা একটা সুকৌশলে হচ্ছে। একটা দল হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে, আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দীঘায় জগন্নাথ মন্দির করেন, তখন এই বিরোধীরা লাফাতে লাফাতে বলবে উনি হিন্দু রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম ভোটকে ইন্ট্যাক্ট করে নিজের পক্ষে রাখা, এবং সেই জন্য তিনি মুসলিমদের স্বার্থ দেখবেন, মুসলিম ফ্যানাটিক গ্রুপ যারা আছেন তাদেরকে সাহায্য করবেন, প্রয়োজনে ভারত বিরোধিতা করতেও তাদের কোনো আপত্তি নেই, সেই লাইনে হাঁটছেন। অ্যাকচুয়াল দুটোই হচ্ছে, শুধুমাত্র এদের মুখ আর মুখোশ। এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না, কেউ হিন্দুকেও ভালোবাসে না। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে, শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে, কিন্তু তিনি সব ধর্মকে সমানভাবে সম্মান করেন। শুধু তাই নয়, ভারতবর্ষের সংবিধানের যে মূল স্পিরিট, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে সেই স্পিরিটের আরাধনা করেন। বিরোধীরা এটার থেকেই বিচ্যুত। দিদির বক্তব্য একটা কাজের সময় কাজই, কাজ ফেরালে পাজি। তোহা সিদ্দিকীকে ফেলে দিতে চাইছে, অথচ এই তোহা সিদ্দিকের একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা এনেছিলেন, তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের। এই ফুরফুরা শরীফকে বড় মার কি বলে আর ওই মতুয়াদের মতো করতে দেবো না। আম বলতেই মাথায় আসে মালদার নাম। মালদার আমের খ্যাতি বিশ্বজোড়া, আর সেই মালদার আমজনতাই এখন আশঙ্কায় ভুগছেন। তাদের আশঙ্কা যে এই বোধহয় চারপাশ থেকে গোলাগুলি ছুটে এলো, কারণ মালদায় মুড়ি মুড়কির মতন গুলি চলছে। এই তো হোলির রাতের ঘটনা, ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডে চলল গুলি, আর তার মাঝে পড়ে আহত হলেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হলো তাকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, তার বাড়ির পিছনেও চলল গুলি। প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গের এই জেলায় এত গোলাগুলি আসছে কোথা থেকে? আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে তরজা সপ্তমে উঠেছে। একই দিনে জোড়া খুন, কালিয়াচক থেকে ভূতনি। রঙের উৎসবে রক্তাক্ত মালদা। মদ্যপ অবস্থায় গালিগালাজ থেকে কথা কাটাকাটি, সেখান থেকে হোলির রাতে মালদার কালিয়াচকে খুল্লা কুপিয়ে খুনোখুনি। মৃত এক, আহত আরও 2 জন। জানা গেছে শনিবার রাতে গোয়ালপাড়া এলাকায় বাইকে করে যাচ্ছিলেন বছর 28-এর বিকাশ ঘোষ, সঙ্গে ছিলেন তার এক ভাইও। অভিযোগ, গোলাপগঞ্জ ফাঁড়ির চড়ি অনন্তপুর এলাকায় মদ্যপ অবস্থায় তাঁদের উদ্দেশ্যে গালিগালাজ করেন মনোজ ঘোষ। এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ, একটা কোনো কিছু নিয়ে অ্যাকশন হয়েছে, হাসুয়া নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তাতে কোপাকুপি হয়েছে। এলাকাবাসীর দাবি, দুপক্ষই একে অপরের ওপর হাসুয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় বিকাশ ঘোষের। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার এক ভাই। হাসুয়ার কোপে হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত মনোজ ঘোষও। মনোজ ঘোষ যে কোপিয়ে মার্ডার করেছে, সে মদ খেয়ে এদেরকে ভাষা খারাপ করে গাল দেয়। এরা বাইক নিয়ে যাচ্ছিল, ওরা এদেরকে মানে মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করে, তখন এরা ওর সঙ্গে সংঘর্ষ হয়। তখনই দুজনকে ধরাধরি হয়, আবার বাড়ি এসে হাসুয়া নিয়ে আবার কোপাকুপি শুরু হয়ে যায়। দাদার মৃত্যু হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ভাই। অভিযুক্তর কঠোর শাস্তি চাইছে ঘোষ পরিবার। যে মারা গেল আমার ভাই, আর আমার আর এক দাদাকে আঘাত করেছে, দাদার মাথায় কোপ আছে, হাতে কোপ আছে, সেই দাদাও সিরিয়াস আছে, খুব হাতের রগ কাটা গেছে। আমরা চাই ওর শাস্তি হোক। শুধু কালিয়াচকই নয়, একই দিনে মালদার আরও এক প্রান্তেও খুনোখুনি। মানিকচকে ভূতনি থানার গোবর্ধন টোলায় পঞ্চায়েত সচিবকে খুনের অভিযোগ। বীরেন মণ্ডল ও ফেকন মণ্ডল। জানা গেছে খুড়তুতো 2 ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ ছিল। তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মারপিটের ঘটনা ঘটেছিল আগে। কাদের সঙ্গে? কমল এবং ফেকন মণ্ডলের সঙ্গে। হোলির দিন সেই বিবাদের জেরেই খুন হতে হলো এক ভাইকে। জানা গেছে শনিবার সকালে ফেকন মণ্ডলের চাষের জমিতে ঢুকে বাঁধাকপি খেয়ে ফেলে বীরেন মণ্ডলের একটি ছাগল, আর এই নিয়েই তুলগালাম বেঁধে যায়। ছাগল গিয়েছিল না, তো ছাগলটা ওইটাই যে আমার ভাসুর বেটি আছে, কোনটা কালতে লাগলো, এটা ভাসুর বেটিটা। আচ্ছা, আমার যাও ওইটা যেটা কেটেছিল ওকে বলছে, কে গে চেঙ্গার সঙ্গে কি বকছিস তুই, ছেড়ে দে। তো আমার ভাসুর বেটিটা লাঠি উঠিয়েছিল। হাতাহাতি থেকে 2 পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। বীরেনের ভাই কমল মণ্ডল আটকাতে গেলে তাকে হাসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ ফেকনের দলবলের বিরুদ্ধে। ক্ষতবিক্ষত তাঁর স্ত্রী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত কমল মণ্ডল দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সচিব ছিলেন। খুনোখুনির এই ঘটনায় সরব বিজেপি। ছাগল বাঁধাকপি খাওয়াকে কেন্দ্র করে এত বড় ঘটনা,
এই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এই রাজ্যে হচ্ছেটা কি? বিজেপি যেসব কথাগুলো বলছেন যে মানে পারিবারিক বিবাদেও এখন তৃণমূল দায়ী, এইসব জাতীয় কথাবার্তা বলছেন। আর পারিবারিক বিবাদ কখন হবে, পুলিশ ততক্ষণে দাঁড়িয়ে থাকবে, যেসব অবান্তর কথাগুলো বিজেপি বলছেন। তৃণমূল নেতাদের দাবি পারিবারিক বিবাদ আগাম ঠেকানো সম্ভব নয়, ঠিকই কথা, কিন্তু মালদায় তো খুল্লা যে যাকে পারছে খুন করে চলে যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই সেখান থেকে উঠছে প্রশ্ন যে এত সাহস, এত স্পর্ধা তারা পাচ্ছে কোথা থেকে? আইনের ভয়টুকুও কি বিন্দুমাত্র নেই? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। যত কাণ্ড যেন মালদাতেই। হোলির দিন যেমন ইংরেজবাজারে গুলি চলল, ঠিক একইভাবে জেলার 2 বিধানসভা এলাকা, সেখানেও রক্তারক্তি কাণ্ড, খুনোখুনি। মানিকচক, কালিয়াচক, 2 জায়গায় এমন ঘটনা ঘটেছে যে ঘটনার পর সাধারণ বাসিন্দারা তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এক জায়গায় হাঁসুয়ার কোপ, সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ব্যক্তির। আর আরেক জায়গায় জমি নিয়ে বিবাদ এবং ছাগলে ক্ষেতের ফসল খেয়েছে সেই নিয়ে বিবাদ। 2 পরিবারের বিবাদের মধ্যে পড়ে যায় পঞ্চায়েত সচিব, তার সেখানে খুন হয়। এই পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন মালদায়। এগুলো বৈরগত ছিল, ওদের কাছ থেকে স্কুটি থেকে বা পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি ছিল। এনএমএম পিস্তল তো অনেকেরই আছে, সবাই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে। 2025 সালের 24শে জানুয়ারি মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্টে গুলি চলেছিল। স্থানীয় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র সাফাই দিতে গিয়ে তখন বলেছিলেন, ওরা আবেগবশত করে ফেলেছে, ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। সেই সাবিত্রী মিত্রই এবার বললেন পিস্তল নিয়ে অনেকেই নাকি খুল্লা ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে। এনএমএম পিস্তল তো অনেকেরই আছে, সবাই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইসবগুলো তো দেখার দায়িত্ব যে প্রশাসনে, আমাদের তো নয়। প্রাক্তন মন্ত্রীর গলায় চিন্তার স্বর, কারণ এবার তাঁর বাড়ির কাছেই যে চলল গুলি। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডে মালোপাড়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে হোলির রাতে রক্তাক্ত যুবক। জানা গেছে শনিবার রাতে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন বিপ্লব ঘোষ। সেই সময় সদরঘাট পুরাটুলির সামনে 2 দলের ঝামেলা তাঁর চোখে পড়ে। পরিচিত একজনকে বিবাদের কারণ জিজ্ঞেস করতে গিয়েই বিপত্তি, গুলিবিদ্ধ বিপ্লব ঘোষ। সাসপেক্ট আর কি, যিনি মানে গুলিটা চালিয়েছে, ওর নাম হচ্ছে উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল বলে পরিচিত। ওকে আমি জিজ্ঞেস করি, কারণ ও আমার ভাইয়ের মতো অল্প বয়সের ছেলে। কী হয়েছে ভাই? বলা মাত্র ওই অন্য একজনের কাছ থেকে, যেগুলো বৈরগত ছিল, ওদের কাছ থেকে স্কুটি থেকে বা পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি চালায়। 1 রাউন্ড গুলি আমার হাতে লেগেছে, যেটা এপার ওপার হয়ে গেছে, এখন ওখানে প্লেট বসাতে হবে। হামলার মুহূর্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ এসেছে। পুলিশ সূত্রে খবর, গুলি চালানোর পিছনে রয়েছে পুরনো বিবাদ, ক্রিকেট বেটিং ও জুয়ার টাকার ভাগ নিয়ে যত অশান্তি। একদিকে উত্তম মণ্ডল ও সুব্রত দাস, অন্যদিকে তনুজ মণ্ডল ও রোহিত মণ্ডল। টাকার ভাগ নিয়ে শনিবার 2 দলের অশান্তি চলছিল। সেই অশান্তিতে উত্তম মণ্ডলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। সেই গুলি লাগে বিপ্লব ঘোষের হাতে। পাড়ার বাসিন্দারা অভিযুক্ত উত্তম মণ্ডলের ওপর অগ্নিশর্মা। উত্তম মণ্ডলের অরবে বলল, আমরা শাস্তি চাইছি, ওকে বস্তি ছাড়া করতে হবে, আমাদের এখানে রাখা যাবে না, ওনাকে না থাকবে না, উনি করবে কেন? তার একটাই শাস্তি, তাকে হয় জিন্দা জ্বালিয়ে দাও, নয়তো পাড়া থেকে বের করে দাও, এর থেকে আর কোনো প্রশ্ন নাই। ঘটনায় আরেক অভিযুক্ত সুব্রত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল। প্রশ্ন হলো, আগ্নেয়াস্ত্র কি এখন মালদায় খোলামখুচি? তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলছেন, এনএমএম পিস্তল তো অনেকেরই আছে, সবাই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইসবগুলো তো দেখার দায়িত্ব যে প্রশাসনে, আমাদের তো নয়। পুলিশ দেখছে না, প্রশাসন দেখছে না। তো কালকে পুলিশের টহলদারি ছিল। প্রাক্তন মন্ত্রী ঠিক কি বোঝাতে চাইছেন? প্রশাসন জানে সব, বেশি বললে নিজে বলে যে আমাদের দাম কমে গেছে, দাম বাড়াতে বলা হয়। আমি দাম বাড়াতে চাই না। আর ওসি এবং ওসিরাও পর্যন্ত ভালো কাজ করছে, তার নিচে আর অনেক অফিসার ভালো কাজ করছে না, সেগুলো দেখা উচিত। ঘুরিয়ে পুলিশ কর্মীদের একাংশকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক। আর এদিকে দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে পাড়ার বাসিন্দাদের অভিযোগ, ওর পিছনে আছে কোনো লোক, না হলো এত সাপোর্ট পায় কি করে? শাসক দলেরই হবে, তো এছাড়া কি হবে? তো রিভলভার গুলি এগুলা কোথায় পায় তারা? একই সুরে তৃণমূলকে বিঁধছে বিরোধীরাও। বাস্তবে
যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী। তৃণমূলের ঝামেলা মানে গুলি চলবে সেখান থেকে। পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ। এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না, হয়তো লোকাল যা হয় গন্ডগোল সেটা পলিটিক্যালে হয়নি, আদার গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। বছরের শুরুতেই এই মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাঠগড়ায় তুলে বলেছিলেন, বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। এরপরেও গুলি চলছে, গোলমাল হলেই গুলির ফোয়ারা ছুটছে। প্রশ্ন তো একটাই, এত বন্দুক, পিস্তল আসছে কোথা থেকে? মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আধার জালিয়াতির জাল কি এবার ময়দানেও? মানে দুর্নীতির গুগলিতে বঙ্গ ক্রিকেট কি অনেকটাই এদিক ওদিক হয়েছে? এ প্রশ্ন তুলছি তার কারণ আপনারা জানেন যে সিএবির সেকেন্ড ডিভিশন, দ্বিতীয় ডিভিশনে ভিন রাজ্যের ক্রিকেটাররা খেলতে পারেন না, নিয়ম তাই। কিন্তু বাস্তবের ছবিটা এই নিয়মকে তো বুড়ো আঙুল দেখাচ্ছে। তার কারণ ভিন রাজ্যের অনেককে দেখতে পাওয়া যাচ্ছে টিমে, এবং তাদের যেই অ্যাড্রেস, যে ঠিকানা রয়েছে কার্ডে, সেই ঠিকানায় আমাদের ক্যামেরা গিয়েছিল, দেখা যাচ্ছে বিস্তর ভুলভুলাইয়া। ফলে এই সব কিছু মিলিয়ে এই বিষয়টাতে এই প্রশ্নটা উঠছে যে আধার জালিয়াতিতে বঙ্গ ক্রিকেট কি আধারে? TV9 বাংলার অন্তর্তদন্তে বেশ কয়েকটা বিষয় খুব সামনে চলে এসেছে, আসুন দেখি। আধার কার্ড জালিয়াতির শিকড় যে বেশ গভীরে তা অনেকটাই পরিষ্কার। সেই ছোঁয়াচ কি এড়াতে পারল না 22 গজ? আধার জালিয়াতির ছোঁয়ায় কি আধার নামছে সিএবি ক্রিকেট লিগে? দুর্নীতির চাকে ঢিল ছুড়ে ময়দান থানায় নালিশ ঠোকেন জনৈক শান্তনু বসু। অভিযোগ জানান সাবারবন ক্লাবের 6 ক্রিকেটার আধার কার্ড জালিয়াতি করে খেলছেন সিএবি লিগে। এখন অনেকে মাঠ ব্যবসা বলছে, নিজের রাজ্যে কিন্তু যোগ্য নয়, তাই জন্য এরা এখানে আসে। এখানে এসে এদেরকে প্রচুর টাকা দেয়, টাকা দিয়ে জাল নথিপত্র তৈরি করে, তথ্য প্রমাণ তৈরি করে, তারপরে এরা টাকা দিয়ে খেলে। সিএবির দ্বিতীয় ডিভিশনে ভিন রাজ্যের ক্রিকেটার খেলানোর নিয়ম নেই, অথচ অনিল তোমার, স্বাগত কুমার ঝা, অভিশান্ত বক্সিরা দিব্যি খেলে চলেছেন। অভিযোগের ভিত্তিতে 6 ক্রিকেটারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ময়দান থানা। সাবারবন ক্লাবের কর্তা অয়ন গাঙ্গুলির সঙ্গে ফোনে যোগাযোগ করি আমরা। না, আপনার ক্লাবের হয়ে তো খেলে, এই ছেলেগুলো তো আপনার ক্লাবের হয়ে খেলে, এবং আমি তিনজনের অ্যাড্রেস ঘুরে দেখলাম, তারা তো ওই অ্যাড্রেসের বাসিন্দাই নয়। অভিযুক্ত ক্রিকেটারদের পরিচয়পত্র দেওয়া। অনিল তোমরের ঠিকানা সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছে যায় আমাদের ক্যামেরা। অনিল সিং, অনিল কুমার তোমার বলে কেউ থাকে এখানে? অনিল কুমার বা অনিল তোমার কেউ থাকে? এরকম নামে কেউ তো নেই। না না, এখানকার ছেলে নয়। পরের গন্তব্য পিকনিক গার্ডেন। ক্রিকেটার স্বাগত কুমার ঝাঁর খোঁজ নিতে সেখানেও ভুলভুলাইয়া। আচ্ছা, এই ছেলেটাকে চেনেন? দেখুন তো। না, চেনেন না? স্বাগত কুমার ঝা বলে কাউকে চেনেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে আপনার বাড়িতে থাকে? হ্যাঁ। আচ্ছা, আপনার কে হয়? কেউ হয় না, মানে ভাড়াটে। ভাড়াটে? হ্যাঁ। ও আচ্ছা, কোথায় থাকে? এরই ওপরে থাকে। আরও এক ক্রিকেটার অভিশান্ত বক্সিরও ঠিকানাতে গড়মিল, অথচ নথিপত্রে এই ঠিকানা ব্যবহার করেই কলকাতায় খেলে চলেছেন কাশ্মীরের এই ক্রিকেটার। 167/1 শরৎ বোস রোড, এই ঠিকানাটারই কোনো অস্তিত্ব নেই। না, নাম্বার আমি চিনি না। চেনেন না? কেউ ক্রিকেট খেলে এখানে অভিশান্ত বক্সি বলে? না না, চিনি না। দুর্নীতির আঁতুর ঘর ময়দানে জালিয়াতির এই চক্র চললেও সিএবি কি দায় এড়াতে পারে? প্লাস প্লেয়াররা প্লে, তো সবাইকে তো আমরা তো আর এরকম একটা সিঙ্গেল এজেন্সি না যে সবাই জাজ করে করবো। Somebody is submitted, somebody has taken the responsibility and submitted, so they are liable যদি প্রশ্ন আসে। এই র্যাকেটের ব্যাপ্তি বহু দিনের এবং বড় মাপের।
প্রশাসনিক স্তর থেকে এটাকে ভাবতে হবে, এটাকে রোধ করতে হবে। সিএবিকে আমার মনে হয়, আমার পরামর্শ সিএবিকে, যে এগুলো পুলিশকে একেবারে পুলিশের হাতে ছেড়ে দেওয়া। জাল বায়োমেট্রিক আধার তৈরি করছে কারা? সক্রিয় চক্র, নজরদারি কই? প্রতারণা নজর এড়িয়ে যাচ্ছে কিভাবে? পরবর্তীতে জাল ভোটার কার্ডও তৈরি হয়ে যেতে পারে, তা যাচাই হবে কিভাবে? জাল নথির কারবার ময়দানকে কলুষিত করছে, কলঙ্কিত হচ্ছে ক্রিকেট। এমনিতেই বাংলা ক্রিকেটে এখন দুর্দিন। জাতীয় দলের শেষ বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, নতুন মুখ উঠে আসছে না। তারই মধ্যে দুর্নীতির এই পাক চক্রে বঞ্চিত হচ্ছে বাংলার প্রতিভারা। কে উত্তর দেবে? ক্যামেরায় অভিজিতের সঙ্গে কৌস্তভের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে সময় নাকি সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে আমরা কি এগোচ্ছি? বাঁকুড়ার একটা গ্রামের ছবি দেখাবো আপনাদের, যে ছবি আপনাকেও লজ্জায় ফেলে দেবে। আপনি এই ছবি দেখে প্রশ্ন তুলবেন, আমরা কি সত্যি সত্যি 100 বছর পিছিয়ে যাচ্ছি? চারিদিকে রাজনীতির নেতাদের লম্বা চওড়া বুলি, তাদের লম্বা লম্বা ভাষণ, মানুষের পাশে থাকার বার্তা, কিন্তু এই ছবি আরও একবার প্রশ্ন তুলে দেবে। বাঁকুড়া রানীবাদ ব্লকের পাতাচুবা, রারবঙ্গের আর 5টা গ্রামের মতোই ছিমছাম একটা গ্রাম। বাড়ি বাড়ি পানীয় জলের নল পৌঁছে গেছে, কিন্তু রোদের তেজে সেই নল শুকিয়ে কাঠ, কারণ এই নল দিয়ে কখনো জল পড়েনি। 28টি পরিবারের ভরসা একটা মাত্র টিউবওয়েল। পারদ 40 ডিগ্রি ছুঁতেই সেই টিউবওয়েলও হাল ছেড়েছে। সোজা কথায় গোটা গ্রামের কোথাও জল নেই। অগত্যা গ্রামের মেয়েরা হাড়ি কলসি নিয়ে পাহাড় চড়তে শুরু করেন। ঘন জঙ্গল, বাঁশের পলকা সাঁকো, আঁকাবাঁকা রাস্তা, খালি পায়ে ডিঙিয়ে পৌঁছতে হয় পাহাড়ের ওপরে থাকা একটা গর্তে। পাহাড়ের ফোঁটা ফোঁটা জল জমা হয় এই গর্তে। এটাই 28টি পরিবারের জলের ঠিকানা। স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে বারবার বলা হচ্ছে যে প্রতিটি গ্রামে পানীয় জল পৌঁছানোর জন্য পাইপলাইন পৌঁছে দেওয়া হচ্ছে। এ গ্রামেও পাইপলাইন পৌঁছেছে, কিন্তু আজও জল পৌঁছায়নি। স্থানীয় একটি টিউবওয়েল হয়েছে বটে, কিন্তু সেখানে বর্ষাকাল ছাড়া আর জল মেলে না। অগত্যা এভাবেই পাহাড়ের নিচে ছোট্ট যে গর্ত, ঝোপে ঝাড়ে ঢাকা গর্ত, সেখান থেকেই পানীয় জল সংগ্রহ করতে হয় সাধারণ মানুষকে। অনেক প্রত্যাশা পেয়েছেন, কিন্তু বছরের পর বছর কেটেছে, তাদের কথা কেউ ভাবেনি। ভোট এলে নেতারা আসেন ভোট চাইতে। গ্রামের সাধাসিধে মানুষগুলো ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের মতও দেন, কিন্তু বিনিময়ে বঞ্চনা ছাড়া আর কিছুই ঘটে না। খাবার জল আমরা এই পাহাড় নিচের থেকে লেগি রাতে ভিতে, আর না লেগলে ওই রকম করে থাকি ঘরে, না খাই, মানে জল দেই নাই। পাইপ আছে? হ্যাঁ, পাইপ সাইনছে, জল দেই নাই। আমরা অনেকটা জঙ্গল বেড়ে যেতে হয় না, ওই জন্য ভয়ে আমরা আসতে পারি না। কত ইস্যুতে রাজনীতি, কত কত প্রতিশ্রুতি, বড় বড় বিষয় নিয়ে ভাবনা, অর্থনীতি, সমাজনীতি, ধর্মের টানাপোড়েনে হারিয়ে গেছে একটু জলের চাহিদা। জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর পুরো টাকাটা দেওয়া হয়েছে, এটা আমি নিজে জানি। আর তাহলে বাঁকুড়ায় কেন হবে না এই আদিবাসী এলাকায়? এর কৈফিয়তটা রাজ্য সরকারকে দেওয়া উচিত। না পাইপ ওয়াটার পৌঁছেছে, না সেখানে নলকূপের জল সারা বছর পাওয়া যায়। পাহাড় থেকে এসে যে জল জমা হচ্ছে সেখান থেকে পানীয় জল পূর্বপুরুষের আমল থেকেই তারা ব্যবহার করে আসছেন, এখনও ব্যবহার করে আসছেন। সুকুমার রায়ের অবাক জলপানের কথা এই মানুষগুলো শুনেছেন কিনা জানা নেই, আর জেনেই বা কি করবেন। বছরের পর বছর যেভাবে খাওয়ার জলের জন্য পাহাড় চড়তে হয়, সেটা অবাক জলপানের থেকে কম কিছু কি? ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।